দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ভারী বৃষ্টি এবং ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে সৃষ্ট দেশের অন্তত 11 জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা ও মৌলভীবাজার সহ বেশ কয়েকটি জেলায় বাঁধ ভেঙে গেছে। এতে ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট ও মাছের ঘের ভেসে গেছে। কবলিত এলাকায় খাবার পানির তীব্র সংকট, বিচ্ছিন্ন সড়ক ও মোবাইল ফোন যোগাযোগ। প্রতিনিধিদের তথ্য ছবিতে সাইয়েদ মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। বন্যার পানি কোথাও ঘরের চালা ছুঁয়েছে, কোথাও উপচে গেছে। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। আকস্মিক এই বন্যায় কিছু বুঝে ওঠার আগেই সব হারিয়ে নিঃস্ব লাখ লাখ মানুষ। কুমিল্লায় গোমতী নদীর বাঁধ ভেঙে এরই মধ্যে প্লাবিত বুড়িচং উপজেলার অন্তত ৩৫টি গ্রাম। জেলার ১৭ উপজেলার ১৪টিতে প্রায় ৭ লাখ মানুষ পানিবন্দী। বানের তোরে ভেসে গেছে অনেক ঘরবাড়ি। অসহায় মানুষের কেউ আশ্রয় কেন্দ্রে, আর কেউ কেউ খোলা আকাশের নিচে। বান ভাঙে আমাদের বাড়ি ঘর তোলা গেছে এবং আমার ভাইয়ের ঘর পানি বাসায় নিয়ে গেছে। এখানে মনে করেন ১-১.৫ হাজার খানি জমি আছে। এই জমিগুলো এই পানির জন্য সবই তলিয়ে গেছে। খুলনার পাইকগাছার ওয়াবদার বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। এতে ফসলি জমি ও মাছের ঘের ভেসে গেছে। চট্টগ্রামে হালদা নদীর বাঁধ ভেঙে বন্যার কবলে ফটিকছড়ি। সকালে উপজেলার নারায়ণহাটে বানের পানিতে ডুবে মৃত্যু হয় মোহাম্মদ ইমরান নামের স্থানীয় এক যুবকের। মৌলভীবাজারের রাজনগর, কমলগঞ্জ সহ ১৩টি স্থানে বাঁধ ভেঙে গেছে। এতে অন্তত ২০০ গ্রাম তলিয়ে গেছে। পরিস্থিতি এখনও ভয়াবহ ফেনীতে। বিদ্যুৎ ও মোবাইল ফোন নেটওয়ার্ক না থাকায় জেলার বেশ কয়েকটি গ্রামের মানুষের খোঁজ মিলছে না। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ সামগ্রী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ও ফেনী অংশ এখনও তলিয়ে। এতে কার্যত পুরো সড়কই অচল। বৃষ্টি কম হওয়ায় খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় পানি কমলেও এখনও বন্ধ আখাউড়ায় স্থলবন্দরের কার্যক্রম। বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ত্রাণ সামগ্রী পৌঁছানো ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে সেনা, নৌবাহিনী, বিজিবি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সাইয়েদ মাহমুদ, RTV। দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াস উদ্দিন রনি। রনি, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে নোয়াখালীতে বন্যার পানি কমতে শুরু করেছে কিনা এখন পর্যন্ত, আর দুর্গতদের কি অবস্থা দেখছেন? বন্যার পানি কমার পরও কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। আর দুর্গতরা যারা আছে, দুর্গতদের আমরা বিভিন্ন আশ্রয়ন কেন্দ্র ঘুরে দেখেছি। তারা অভিযোগ করেছে যে তাদের খাদ্য সংকট রয়েছে। এছাড়া বন্যা কবলিত অনেক বাড়ি ঘরে আমরা গিয়ে দেখেছি, তারাও আমাদেরকে জানিয়েছে যে তাদের খাবারের সংকট রয়েছে। কিন্তু আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বন্যা কবলিত এলাকার জন্য নগদ ৪৫ লক্ষ টাকা এবং ৯০০ মেট্রিক টন চাউল, এছাড়া ১,০০০ প্যাকেট শুকনো খাবার তারা বিতরণ করেছে। এদিকে নোয়াখালীর ৩০০ থেকে ৪০০ গ্রাহকের মধ্যে দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। আজ সকাল নাগাদ নোয়াখালীতে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরের জেলা জামে মসজিদ সড়কে। এ মুহূর্তে গুটি গুটি বৃষ্টি হচ্ছে এবং আমি খবর নিয়ে জেনেছি এর আগে জেলার বিকেলের নাগাদ এবং সন্ধ্যা নাগাদ জেলার কয়েক স্থানে বৃষ্টি হয়েছে। আচ্ছা, না, এ ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের ত্রিপুরার আবহাওয়া বিভাগ। শুক্রবার তারা পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলেছে ত্রিপুরা দক্ষিণ, উত্তর, উনাকোতি এবং ধালাই বিভাগে ৭ থেকে ১১ সেন্টিমিটার ভারী বৃষ্টিপাত হতে পারে। যদিও বাংলাদেশের বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী উদয় রায়হান জানিয়েছেন, বন্যা পরিস্থিতি অবনতির লক্ষণ আপাতত নেই। ভারী বৃষ্টিপাতেরও কোনো আশঙ্কা নেই। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত।
ভারত থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ আশপাশের অন্তত 11টি জেলা। বানের জলে হাবুডুবু খাচ্ছে দেশের পূর্বাঞ্চলের বাসিন্দারাও। তবে বৃষ্টি কমে যাওয়ায় কিছুটা স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে এসব এলাকা। ক্ষতির পরিমাণ এখনই সুনির্দিষ্ট করে বলতে না পারলেও এর পরিমাণ স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি। বর্তমানে আসলে আমাদের পূর্বাঞ্চলীয় জেলাগুলো ব্যাপকভাবে বন্যা আক্রান্ত হয়েছে, তবে চূড়ান্ত ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মূলত হচ্ছে যে কাঠামোগত যে ব্যবস্থাগুলো আছে, অর্থাৎ বাঁধ ইত্যাদির ক্ষয়ক্ষতি নিরূপণ এবং এই ক্ষয়ক্ষতিগুলো লিপিবদ্ধ করে। এখনো পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি, তবে কিছু কিছু স্থানে ভাঙন এবং পানি টপকানোর খবর পাওয়া গেছে। যেমন ফেনী নদীতে, মুহুরীতে মোটামুটি 20টি স্থানে ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া হবিগঞ্জে খোয়াই নদীতেও 1-2টি পয়েন্টে পানি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে, তবে আংশিক ক্ষতির খবর পাওয়া গেছে, তবে এখনো পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। আগে না জানিয়ে বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা হঠাৎ অস্বাভাবিক পানিতে তলিয়ে গেলেও এই বন্যায় ভারতের কোনো দায় দেখছে না এই আবহাওয়া কর্মকর্তা। উজানের অন্তত 8টি প্রধান নদীর 14টি পয়েন্টে নিয়মিত ভিত্তিতে পানির সমতল তথ্য আদান প্রদান করা হয়। এছাড়াও ভারতীয় যে কেন্দ্রীয় জল কমিশনের যে ওয়েবসাইট আছে, সেখান থেকে আরও বেশ কিছু পানির লেভেলের তথ্য নিয়মিত ভিত্তিতে দেখা যায় এবং এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে মূলত বন্যার পূর্বাভাস তৈরি করা হয়। তবে দেখা গেছে যে আমাদের যে বিগত কয়েকদিনের যে বন্যাটি হলো, সেটি মূলত আমাদের ভারতের ত্রিপুরা রাজ্যের থেকে নেমে আসা নদীগুলোর কারণে হয়েছে এবং ত্রিপুরা রাজ্যের তুলনামূলক পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে এখানে সবগুলো নদী হচ্ছে আকস্মিক বন্যাপ্রবণ নদী এবং এখানে আমরা যে ট্রাভেল টাইম বা লিড টাইম পাই, সেগুলো হচ্ছে সর্বোচ্চ 12 থেকে 18 ঘন্টা সর্বোচ্চ, এবং কিছু কিছু ক্ষেত্রে আরও কম। তাই এই ক্ষেত্রে আসলে এই পানির তথ্য দিয়ে আসলে এর থেকে পূর্বাভাস করা ভূপ্রাকৃতিক কারণেই সম্ভব না। বাংলাদেশের বন্যা পূর্বাভাস কেন্দ্র আশার আলো দেখালেও ত্রিপুরার সতর্ক বার্তায় চিন্তার ভাঁজ বন্যা দুর্গতদের কপালে। পূর্বাভাসে তারা জানিয়েছে বঙ্গোপসাগরের উত্তরাংশে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে, ফলে ত্রিপুরায় আরো কয়েকদিন ভারী বর্ষণ হতে পারে আর এর প্রভাব পড়বে বাংলাদেশেও। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। পানি বেড়ে যাওয়ায় রাত 10টায় কাপ্তাই বাঁধের গেট খুলে দেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ড বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এজন্য ভাটি অঞ্চলকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। কাপ্তাই লেকে 108 ফুট MSL পর্যন্ত পানি উঠলে বিপদসীমার অবস্থা সৃষ্টি হয়। আজ 2টা পর্যন্ত পানি 107.63 ফুট পর্যন্ত উঠেছে। সন্ধ্যার মধ্যে পানি 108 ফুটে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় 16টি গেটের 6 ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে। এদিকে সচিবালয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব জানিয়েছেন, এ পর্যন্ত পানিবন্দী জেলার সংখ্যা 11টি, উপজেলা 77 এবং পৌরসভা ও ইউনিয়ন 778টি, আর পানিবন্দী মানুষের সংখ্যা প্রায় 9.5 লাখ। সরকারের পক্ষ থেকে দুর্গতদের সহায়তা অব্যাহত রয়েছে। বন্যা আক্রান্ত জেলা 11টা ছিল, এখন পর্যন্ত 11টাই রয়ে গেছে। আর মোট উপজেলা প্লাবিত হয়েছে 77টি এবং এর মধ্যে পৌরসভা আছে, পৌরসভা 587টি, ইউনিয়ন পৌরসভা মিলিয়ে আক্রান্ত। আর পানিবন্দী লোক সংখ্যা প্রায় 9,44,000-এর বেশি, 9.5 লক্ষ লোক। ভারত থেকে আসা ঢলে হঠাৎ বন্যায় বিপর্যস্ত ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, কুমিল্লা সহ 12 জেলার 44 লাখেরও বেশি মানুষ। পানির এমন ভয়ঙ্কর রূপ অতীতে দেখেনি তারা। বসত ভিটা হারিয়ে জীবন বাঁচানোর আপ্রাণ লড়াইয়ে ব্যস্ত সবাই। কোনো রকমের সতর্কতা ছাড়াই এমন বন্যায় অন্তত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নিখোঁজ আছে অনেকেই। সরকারি বেসরকারি উদ্যোগে নিঃস্বার্থ সহযোগিতায় আশার আলো দেখছে বানবাসীরা। ক্ষতি কমিয়ে বন্যাতুদের পুনর্বাসনের পরামর্শ বিশেষজ্ঞদের। মাইদুর রহমান রুবেলের আরও একটি রিপোর্ট। বানের জোয়ারে ভাসিয়ে নিয়েছে বসত ভিটা, ভাসতে ভাসতে ঠেকেছে গাছের ডালে, কিন্তু পানির তোড়ে বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয়। আর তাই তো বাঁচার এই আকুতি। ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি এবং কুমিল্লায় বানের পানিতে ভাসছে প্রিয়জনের মৃতদেহ। মানবিক বিপর্যয়ের এমন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে কাঁদিয়েছে বিবেকবান মানুষকে।
আকস্মিক এই বন্যায় বড়রা কোনো মতে পার পেলেও প্রচন্ড মৃত্যু ঝুঁকিতে শিশু ও বয়োবৃদ্ধরা, সবচেয়ে বেশি ঝুঁকিতে দুর্গম এলাকার বাসিন্দারা। বৈরী পরিবেশে তাদের উদ্ধারে বেশ বেগ পেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। বন্যাপীড়িত এলাকায় সহায়তার পাশাপাশি আক্রান্তদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিকে। নৌকা, স্পিডবোট, এমনকি হেলিকপ্টার নিয়ে উদ্ধার কাজে গেছে কেউ কেউ। পূর্বাভাস না বোঝা কিংবা সময় মতো পদক্ষেপ না নেওয়ায় বন্যায় ক্ষতির পরিমাণ বেশি হতে পারে বলে মনে করেন জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত। পূর্বাভাস দেওয়া হয়েছে, পূর্বাভাস ভারতও দিয়েছে, বাংলাদেশও দিয়েছে, আপনারা শোনেন নাই। আমরা যদি কাজ না করে থাকি অন্যকে দোষ দিয়ে তো লাভ নাই। এই বন্যার পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস কেন্দ্র প্রত্যেক ডিসিকে সকাল 9টার মধ্যে পাঠায়, প্রত্যেকটা খবরের কাগজের সম্পাদককে সকালের দুপুরের মধ্যে পাঠায়। যাদের পাঠিয়েছে তারা দেখে নাই অথবা বোঝে নাই। যদি ড্যাম ক্ষতির সম্মুখীন হয় তখনই এর স্পিলওয়ের গেট খুলে দেয়া হয় এবং এটা অটোমেটিক্যালি খোলে না। কখন খুলবে এই সিদ্ধান্তটা নিতে হয়। কিভাবে বন্যা দুর্গতদের ক্ষতি কমিয়ে এনে তাদের পুনর্বাসন করা যায় দিলেন তার পরামর্শও। এই ধরনের ঘটনা আবার কবে হবে উই ক্যানট সে ইট, বাট জলবায়ু পরিবর্তনের কারণে এটা আরো ঘন ঘন হবে, এই হচ্ছে ব্যাপার। কাজেই এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত যে আগামী বন্যার সময় আমরা কিভাবে ব্যবস্থাপনা করব এবং এই ক্ষেত্রে ভারত বাংলাদেশের মধ্যে সহযোগিতাটা কিভাবে হবে এটাও ঠিক করা দরকার। বন্যার্তদের বিপদ যত বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঐক্য, বাড়ছে সহযোগিতার হাতও। সব বিপদ কাটিয়ে শিগগিরই মাথা উঁচু করে দাঁড়াবে আক্রান্ত এলাকার বাসিন্দারা, এমনটাই প্রত্যাশা সবার। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। বন্যার্তদের পাশে দাঁড়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে অভূতপূর্ব সাড়া দিয়েছে দেশবাসী। আর্তমানবতার সেবায় সামিল হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে ত্রাণ অনুদানে ছুটছে অজস্র মানুষ। মানব সেবায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। কাপড় চোপড়ের পরিবর্তে খাদ্য ও নগদ টাকা দেওয়ার পরামর্শ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অরণ্য গফুরের রিপোর্টে দেখুন বিস্তারিত। ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান বা রিকশা, যে যেভাবে পারছে ছুটছে TSC প্রাঙ্গণে। এ যেন ত্রাণের স্রোত। ছেলে বুড়ো, নারী পুরুষ ভেদে দেশের দরকারে ঝাঁপিয়ে পড়ার এক অদম্য স্পৃহা তাদের চোখে মুখে। ব্যবসা প্রতিষ্ঠান, সমবায়, মহল্লা ও একক উদ্যোগে ত্রাণ নিয়ে হাজির তারা। বাদ যায়নি এতিম বাচ্চারাও। সলিমুল্লাহ এতিমখানার বাচ্চারা খাবারের টাকা বাঁচিয়ে বন্যার্তদের জন্য 11,000 টাকা দিয়েছে TSC-তে। কেউ শুকনো খাবার, কেউ ওষুধ, কেউ শিশু ও নারীদের জরুরি ব্যবহার্য, কেউ বা এনেছে জামা কাপড়। স্বেচ্ছাসেবী হতে পরিবারের সদস্যদের নিয়ে এসেছে অনেকে। মেয়ে সলিমুল্লাহ মেডিকেলে পড়ে, ছেলে নটরডেমে পড়ে। আমি তাদেরকে নিয়ে আসছি, তারা নিজেরাই আমাকে বলেছে যে আব্বু আমরা স্বেচ্ছাসেবকের কাজ করব। এখন কারো হাত ঘরে বসে থাকার কিন্তু সময় না, এটা যে যেখান থেকে পারতেছে সবাই কিন্তু সবাই আসতেছে। আমি গরিবদের জন্য কাপড় নিয়ে এসেছি, এরপরে কাপড় দেওয়ার পর আমি ওই যে কাজ করছিলাম, এই মাত্রই বসলাম। আমি আসার সময় দেখলাম যে একজন ভিক্ষা করছে, সেও 10-5 টাকা, 20 টাকা, 100-500 সবাই দিচ্ছে। তো এখন সারাটা ভালোই আসতেছে। ছাত্র জনতার হাত ধরে ফ্যাসিবাদ অবসানের মাধ্যমে একটা বৈষম্যহীন ও মানবিক দেশের যে স্বপ্ন দেখছে মানুষ, চাপিয়ে দেয়া এ বন্যা যেন সেই দেশ গড়ার সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমরা কেউ তো এখানে লাভের জন্য আসি নাই, সবাই দেশপ্রেম থেকে আসছি। তো দেশের ক্রান্তিকালে নিজের দেশের জন্য কিছু করতে পারার যে অনুভূতি, এটা নেওয়ার জন্য মূলত আমাদের এখানে আসা। মনে এবং প্রাণে এই বাংলাদেশটাই চাচ্ছিলাম, যেটা হয়তো বিভিন্ন কারণে আমরা প্রকাশ করতে পারিনি বা হয়ে ওঠেনি, কিন্তু এই সিচুয়েশনটাই একমাত্র বুঝিয়ে দিচ্ছে বা আমাদেরকে উৎসাহিত করছে যে আমরা এই বাংলাদেশই চাই এবং ইনশাআল্লাহ আগামীতে আমরা এরকম বাংলাদেশই পাবো। দেশবাসীর ব্যাপক সাড়ায় উদ্বেলিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিপুলে ত্রাণ দুর্গতদের কাছে পৌঁছাতে স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করার কৌশল নিয়েছে তারা। আমাদের পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন। ট্রান্সপোর্টের ব্যাপারে BRTC থেকে আমাদের তারা সহযোগিতা করছেন, ডাক বিভাগ থেকে সহযোগিতা করছেন। এছাড়াও ব্যক্তিগত উদ্যোগে অনেকে যোগাযোগ করছেন। বন্যার্তদের দুর্দশা লাঘবে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ত্রাণ কার্যক্রম জারি রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অরণ্য গফুর, RTV, ঢাকা।
বন্যা আক্রান্ত এলাকায় ডিজেল পাঠিয়ে টাওয়ার চালু করার ও বিদ্যুৎ সরবরাহ চালু করার নির্দেশ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ৪৪টি এনজিও সংস্থার সঙ্গে বৈঠক শেষে কথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি বলেন, বন্যা কবলিত স্থানে ক্ষয়ক্ষতি নিরূপণের পর দাতা সংস্থা ও প্রবাসীদের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও তরুণদের যে উদ্যোগ, তার সাথে দেশের মানুষ একীভূত হয়ে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে তরুণদের যে উদ্যোগ, সে তরুণদের যে প্রেরণা, তার সাথে যেন সারা বাংলাদেশের সবাই যেন একত্রিত হয়ে এই বন্যাতে ঝাঁপিয়ে পড়ে। আমরা চেষ্টা করছি ডিজেল পাঠিয়ে ওইখানে যাতে টাওয়ারগুলোকে কোনোভাবে যেন চালু করা যায়, যতটা রিমোট এলাকায় যাওয়া যায় এবং যত দ্রুত বিদ্যুৎ সরবরাহটা চালু করা যায়। নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কারের রোডম্যাপ দ্রুত জনগণের সামনে প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে ছাত্র জনতার আন্দোলনের সুফল ব্যাহত হবে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, অভিন্ন নদীতে অন্যায়ভাবে বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করেছে ভারত। রিপোর্ট করছেন জাহিদ রহমান। জাতীয় প্রেস ক্লাবে কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় অংশ নেন বিএনপি মহাসচিব সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। গত 15 বছর ধরে শেখ হাসিনার দোসরদের অন্তর্বর্তী সরকারের আশেপাশে এক মুহূর্ত জনগণ দেখতে চায় না বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বিশ্বাস করি যে আমাদের এখন যারা ইন্টারিম গভর্নমেন্টে কাজ করছেন তারা সবাই অত্যন্ত আন্তরিক। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা খুব চিন্তিত হই যে আজকে প্রায় 16-17 দিন হচ্ছে, এখন পর্যন্ত ওই সেক্রেটারিয়েটের যে সমস্ত সেক্রেটারিরা এই সরকারকে এতদিন ধরে চালিয়েছে, তাদের সমস্ত কুবুদ্ধিগুলো দিয়েছে, তারা এখনো ওই সরকারের সচিবের দায়িত্বগুলো পালন করছে। এদিকে রাজধানী শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে নিয়ে শ্রদ্ধা জানান মেজর হাফিজ উদ্দিন আহমদ। পরে তিনি বলেন, অভিন্ন নদীর পানি হিস্সা আদায়ে কাজ করতে চায় বিএনপি। প্রত্যেকটি নদীতে অন্যায়ভাবে ভারত সেখানে বাঁধ নির্মাণ করেছে, যে বাঁধ নির্মাণের ফলে আমাদের কৃষক ন্যায্য পানি পাচ্ছে না। অন্যদিকে মিরপুরে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের খোঁজ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা শান্তির সমাজ নির্মাণ করব, আমরা শান্তির সমাজ তৈরি করব। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করে স্বৈরাচার শেখ হাসিনার সরকার ভারতের সাথে যে সমস্ত অসম চুক্তি করেছিল তা অবিলম্বে বাতিলের আহ্বান জানান বিএনপির এই নেতা। 15 বছরের অবিশ্বাস। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। দীর্ঘদিন বন্ধ থাকার পর কাল থেকে নিয়মিত শিডিউলে চালু হচ্ছে মেট্রো রেল চলাচল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রো রেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। আজও কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ চলছে। রোববার থেকে মেট্রো রেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনির রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হবে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হবে। এর আগে গত মঙ্গলবার নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। অন্যদিকে গত সোমবার রাতে রাজধানীর বাড়িধারা এলাকা থেকে গ্রেফতার করা হয় ডাক্তার দীপু মনিকে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেওয়া হয়েছে।
বিকেল 4টার দিকে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসেনের আদালতে তাকে তোলা হয়। পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ। 4:20 54 ধারায় আটক দেখিয়ে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজেপি। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সহ অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের অবস্থান জানানি ডিএমপির। তবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রথম সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। কমিশনারের দাবি, গণমামলা নয়, সম্পৃক্ততা বিবেচনায় আসামি করা হচ্ছে। সুমন তানভীরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অভ্যুত্থানের মুখে 5 আগস্ট সরকার পতনের পর একে একে গ্রেপ্তার হতে থাকেন হাই প্রোফাইল ব্যক্তিরা। বিগত সরকারের মন্ত্রী, এমপি থেকে শুরু করে তালিকায় রয়েছে বিভিন্ন বাহিনীর কর্মকর্তারাও। তবে অভিযান শুরুর পর থেকেই মুখে কুলু পাটেন ডিএমপির কর্তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে আত্মাহুতি দানকারী বীর শহীদদের। অবশেষে মুখ খুললেন ডিএমপির নতুন কমিশনার। দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে হাই প্রোফাইল ব্যক্তিদের গ্রেপ্তার নিয়ে কথা বলেন তিনি। জবাব দেন তারকা ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানের মামলা নিয়েও। যে কোনো মামলায় বিভিন্ন ধরনের অপরাধী, বিভিন্ন ধরনের তাদের ইনভলভমেন্ট থাকে। তাদের যে প্রিন্সিপাল অফেন্ডার আছে, আবার অ্যাবেটর আছে। অনেকেই এই সকল অপরাধে যারা ইতিমধ্যে আছে, তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে। তবে অভিযুক্ত ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না সে বিষয়ে স্পষ্ট জবাব দেননি তিনি। স্বীকার করেন উচ্চবিলাসী কিছু কর্মকর্তার কারণে গ্রহণযোগ্যতা হারিয়েছে পুলিশ। বিগত সময়ের উচ্চাবিলাসী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর ফলে ছাত্র জনতার আন্দোলন, গণ অভ্যুত্থান এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল। এরও পরিস্থিতিতে আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই আপ্রাণ চেষ্টা করছি যাতে পুলিশ সদস্যগণ ভয় না পেয়ে দ্রুত কাজে ফিরে আসেন। আন্দোলন দমনে অবৈধ অস্ত্রের পাশাপাশি লাইসেন্স করা যেসব অস্ত্র ব্যবহার হয়েছে সব বিষয়ে তদন্ত হচ্ছে বলেও জানান কমিশনার। এটা একটা প্রক্রিয়া। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। মিস্টার মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক শামসুদ্দোহা শিমুলের চিকিৎসার নামে হত্যায় জড়িত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। চিকিৎসার নামে মানুষ হত্যায় জড়িত চিকিৎসকের শাস্তিসহ 7 দফা দাবিতে জাস্টিস ফর শিমুল ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি থেকে ডাক্তার ও অ্যানেস্থেশিয়ার গাফিলতির অভিযোগ তুলে তাদের সনদ স্থায়ীভাবে বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি অভিযুক্তদের পক্ষ নেয়ার অভিযোগে ওসি ও কমিশনারের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। নতুন চাঁদাবাজ আতঙ্কে দিন কাটছে রাজধানীর করাইল বস্তিবাসীর সময়। তাদের অনেকেই জানান, ঢাকা উত্তর 20 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুনায়েদ মনিরের নেতৃত্বে চলত চাঁদাবাজি, জুলুম, নির্যাতন আর মিথ্যা মামলা। প্রতিটি ঘর থেকে তোলা হতো বিভিন্ন বিলের নামে চাঁদা। বস্তি তরুণদের জড়ানো হতো বিভিন্ন অপরাধে, আর কথা না শুনলেই পুলিশকে ব্যবহার করে দেয়া হতো মিথ্যা মামলা। আরও জানাচ্ছেন এয়ার বাদল। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলেও আতঙ্ক কাটেনি রাজধানীর করাইল বস্তিবাসীর। গণমাধ্যমে কথা বলায় ভয়ে বাবার চেহারা না দেখানোর অনুরোধ করেন ভুক্তভোগী ছেলে। নির্যাতকরা আবার ফিরে এসে তার বাবাকেও হয়রানি করতে পারে এমন ভয়ে দিন কাটছে তাদের। 12 বছর এলাকা চালাইছে, আসতো কতক্ষণ। ভুক্তভোগী জানান, বস্তির প্রতিটি ঘর থেকেই চাঁদা উঠাতো আওয়ামী লীগের লোকেরা। অপরাধে জড়াতে বাধ্য করত কিশোর তরুণদের। রাজি না হলেই চলত নির্যাতন। এর মূল হোতা স্বেচ্ছাসেবক লীগ নেতা অভিযুক্ত জুনায়েদ মনিরের বাসায় ভাঙচুর চালায় বস্তিবাসী। কারেন্টের এগুলো করতো, কারেন্ট, পানি, গ্যাস আর নিউরো পোলামনের দৌড়া মারতো, টেকা উঠাইতো।
আমলিকে আপাতত চাঁদা বন্ধ থাকলেও আবার কারা চাঁদা তুলবে এবং হয়রানি করতে শুরু করবে সেই ভয়ে কাটছে তাদের দিন। অপরাধে জড়িত না হওয়ায় শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলা দিয়ে ফাঁসানোই মামলা থেকে মুক্তিসহ অপরাধীদের কাছ থেকে রেহাই চেয়েছে পরিবারটি। জেল খাইতে আছে 3 লাখ টাকা লাগছে আপনার জামিনে বাইর করতে। একই অবস্থা করাইল বস্তির অনেক পরিবারের। আতঙ্কে আমরা বস্তিবাসী সবাই তো আতঙ্কে আছি, কে আসবে, কে ক্ষমতায় থাকবে, আমরা কিভাবে থাকবো, আমাদের কি অবস্থা হবে, এই নিয়ে আর বেশি কিছু না। ওই যে জুনাই তারা চলতো, জুনাই সুহাগ নাইবালি তারা তো মনে করতেন আওয়ামী লীগ করলো, হ্যাঁ সাথে ডাক দিত যাইতো, এই নিয়ে যায় হ্যাঁ রাগ গায়ে আধা বত দিয়ে হ্যাঁ করতো। এটাই আমার মেয়ের জামের অপরাধ। গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বৈধ করার পাশাপাশি নব্য চাঁদাবাজ যাতে তৈরি না হয় সেই দাবি করাইল বস্তিবাসীর। AR বাদল, RTV, ঢাকা। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 10 সপ্তাহ। বৃহস্পতিবার ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে দলীয় মনোনয়ন নিশ্চিত করলেন জো বাইডেনের স্থলাভিষিক্ত কামালা হ্যারিস। আগেই রিপাবলিকান পার্টির মনোনয়ন নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। আসছে 10 সেপ্টেম্বর দুজন মুখোমুখি হবেন নির্বাচনী বিতর্কে। এরপরই শুরু হবে সশরীরে আগাম ভোট দেওয়ার পালা। এরই মধ্যে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে ট্রাম্প ও কামালার মধ্যে। দুর্বৃত্তের এলোপাথারি ছুরিকাঘাতে জার্মানির জোলিঙ্গেন শহরে 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত অন্তত আরও 4 জন। শুক্রবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলের শহরটিতে এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার শুরু হওয়া জোলিঙ্গেন শহরের 650তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। এ উৎসব চলবে রোববার পর্যন্ত। হামলাকারীকে ধরতে অভিযান চলছে। সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দেয়া ও দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। 22 আগস্ট সাকিবের বিরুদ্ধে হওয়া হত্যা মামলার জেরে এই নোটিশ পাঠান আইনজীবী সজীব আল মাহমুদ। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে গুলিতে গার্মেন্টস কর্মী রুবেল গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওয়াইদুল কাদের সহ 156 জনের বিরুদ্ধে মামলা করা হয়। সে মামলায় সাকিব আল হাসানকে 28 নম্বর আসামি হিসেবে দেখানো হয়েছে। এরই জেরে সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এই আইনজীবী। সন্ধ্যা সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।